হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা আলোচনা করব, তোমরা দেখেছিলে যে আপার প্রাইমারির জন্য গতকালকের ক্লাসে আমি কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে ন্যাশনাল ইমার্জেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান পলিটির যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন। ঠিক আছে, অর্থাৎ জরুরি অবস্থা। এই জরুরি অবস্থাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম: ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। অলরেডি কিন্তু আমরা প্রথম ক্লাসে ন্যাশনাল ইমার্জেন্সি নিয়ে আলোচনা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিনান্সিয়াল ইমার্জেন্সি এবং স্টেট ইমার্জেন্সি। এই দুটো ইমার্জেন্সি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেব। যে যে পয়েন্টগুলো তোমরা নোট করবে, আমি বারবার করে বলি পিডিএফ প্রিন্ট করার দরকার নেই, পিডিএফ তো পেয়ে যাচ্ছ, প্রিন্ট করার দরকার নেই। খাতায় একটু নিজের মতো করে ছোট করে লিখে রাখো, তাহলেই এনাফ পরীক্ষার জন্য। তাহলে প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি স্টেট ইমার্জেন্সি, যেটাকে বলা হয় কি প্রেসিডেন্টস রুল বলা হয়। তাহলে এখানে আমরা কি মনে রাখবো, দেখো বলছে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির শাসন জারি করার বিধান রয়েছে আর্টিকেল 356। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্রথম পরীক্ষা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় কত নাম্বার আর্টিকেল। তাহলে কি বললাম, ভারতের সংবিধানে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় কত নাম্বার আর্টিকেল, সেটা হবে 356। আর্টিকেল 356 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। খুব ভালো করে এই পয়েন্ট দুটো মনে রাখবো, খুব ভালো করে। ঠিক আছে, তাহলে কি বললাম, ভারতের সংবিধানে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় আর্টিকেল 356 অনুযায়ী। এটিকে আবার কি বলা হয়, এটিকে বলা হয় স্টেট ইমার্জেন্সি বলা হয়। এটা কি বলা হয়, স্টেট ইমার্জেন্সি বলা হয়, বা কনস্টিটিউশনাল ইমার্জেন্সিও বলা হয়, বা আর একটা নাম রয়েছে, সে নামটা হচ্ছে প্রেসিডেন্টস রুল। তাহলে এই যে আমরা রাষ্ট্রপতি শাসন, এই রাষ্ট্রপতি শাসনের আমরা তিনটি রূপ পেলাম বা তিনটে নাম পেলাম। কি কি স্যার? একটা হচ্ছে কি প্রেসিডেন্ট রুল, 2 নম্বর হচ্ছে স্টেট ইমার্জেন্সি, আর 3 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি। মনে থাকবে, এই তিনটে নাম কিন্তু বলবো আমরা রাষ্ট্রপতি শাসন। ওকে, দেখো এবার বলছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে, লিখে রাখো। বা তোমরা এই যে যে পয়েন্টগুলো বলছে খুব ভালো করে পড়বে। দেখো আর্টিকেল 355 খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু অনেকবার এসছে এই পয়েন্টটা থেকে পরীক্ষায়। বলছে আর্টিকেল 355-তে কি বলা হয়েছে, কেন্দ্রের দায়িত্ব হলো নিশ্চিত করা যে প্রতিটি রাজ্য, মানে প্রতিটি রাজ্য সরকার সংবিধান অনুযায়ী চলছে। তাহলে কেন্দ্র নিশ্চিত করবে যে যে প্রতিটি রাজ্য সরকার সংবিধান অনুযায়ী তার রাজ্য পরিচালনা করছে। প্রথম প্রশ্ন। হ্যাঁ, একটা এই 355-তে আর একটা পয়েন্ট উল্লেখ করা রয়েছে কি, যে কেন্দ্রীয় সরকার আর্টিকেল 355 মত অনুযায়ী এক্সটার্নাল অ্যাগ্রেশন থেকে রাজ্যকে রক্ষা করবে। মানে বৈদেশিক, মানে হচ্ছে কি, মানে বাহ্যিক যে সমস্ত শক্তি, দেখা গেল পশ্চিমবঙ্গ, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পাশে কে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ। ধরো বাংলাদেশ কি করছে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে আক্রমণ করছে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হলো আর্টিকেল 355 অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশের হাত থেকে রক্ষা করা। বা আমরা বলতে পারি উত্তরাখণ্ড বলতে পারি, পাঞ্জাব বলতে পারি, তারপর জম্মু কাশ্মীর বলতে পারি, এগুলোর পাশে কে রয়েছে, বা সিকিম বলতে পারি, এগুলোর পাশে রয়েছে পাকিস্তান, তারপর রয়েছে চীন। এগুলো যখন মানে বাইরের যে শক্তি, হতে পারে চীন ধরো আমাদের সিকিমকে আক্রমণ করতে আসলো, তখন কিন্তু আর্টিকেল 355 অনুযায়ী তার দায়িত্ব হচ্ছে সিকিমকে রক্ষা করা। বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কত নাম্বার আর্টিকেল অনুযায়ী কেন্দ্রের দায়িত্ব প্রতিটি রাজ্যকে এক্সটার্নাল অ্যাগ্রেশনের হাত থেকে রক্ষা করা, সেটা হবে আর্টিকেল 355। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ মনে রাখতে হবে। যদি কোনো রাজ্য সংবিধান অনুযায়ী সরকার চালাতে অক্ষম হয়, মানে চালাতে না পারে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট, মানে আমাদের রাজ্যের যে, সরি আমাদের যে দেশের যে প্রেসিডেন্ট রয়েছে, মানে রাষ্ট্রপতি রয়েছে, সে 356 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, রাষ্ট্রপতির শাসন জারি করার দুটি প্রধান কারণ। এক নম্বর হচ্ছে কি আর্টিকেল 356। তাহলে দুটি আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়, একটা হচ্ছে আর্টিকেল 356 আর একটা হচ্ছে আর্টিকেল 365। এই দুটি আর্টিকেলের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতির শাসন জারি হয়। তাহলে আর্টিকেল 356-তে কি বলা হয়েছে দেখো, রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোন রাজ্যের সরকার সংবিধান অনুযায়ী রাজ্য পরিচালিত করতে পারছে না,
ধরো রাষ্ট্রপতি মনে করলো যে এই রাজ্যটি সংবিধান অনুযায়ী তার রাজ্য পরিচালনা করতে অক্ষম, মানে তার রাজ্য পরিচালনা করতে পারছেন না, সেক্ষেত্রে আর্টিকেল 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করবেন। ঠিক আছে, এক্ষেত্রে কে পরামর্শ দেবে? এক্ষেত্রে পরামর্শ দেবে গভর্নর। মনে রাখবো কি, গভর্নর পরামর্শ দিলে, মানে গভর্নর পরামর্শ দিতে পারে, আবার গভর্নর পরামর্শ না দিতেও পারে। তাহলে এখানে দুটো ভিত্তি হলো। তাহলে কোনো একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পিছনে গভর্নরের পরামর্শ থাকতে পারে বা গভর্নরের পরামর্শ না থাকতেও পারে। যে গভর্নর পরামর্শ দিলেই রাষ্ট্রপতি শাসন জারি হবে, গভর্নর পরামর্শ দিল না, তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে না? সেক্ষেত্রেও হতে পারে। তারপর নেক্সট দেখো আর্টিকেল 365। তাহলে আর্টিকেল 365-তে কি বলা হয়েছে, এই পয়েন্টটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবো। কি বলা হয়েছে দেখো, আর্টিকেল 365-তে বলা হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী যদি কোনো রাজ্য কেন্দ্র সরকারের নির্দেশ মানতে ব্যর্থ হয়, দেখা গেল কোনো একটি রাজ্য রয়েছে, কেন্দ্র সরকার যার নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো মানতে চাইছে না। কি বললাম, যদি কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারের দেওয়ার নির্দেশ মানতে ব্যর্থ হয় এবং সেটি যদি আমাদের কনস্টিটিউশন মানে সংবিধানের খেলাপ করে, মানে সংবিধানকে ভায়োলেট করে, সেক্ষেত্রে আর্টিকেল 365 অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হবে। মনে থাকবে? নেক্সট দেখো, বলছে এবার দেখবো পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। আমরা এর আগেও জেনেছিলাম যে যখন ন্যাশনাল ইমার্জেন্সি, কি বললাম, যখন আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হবে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করতে গেলে যারা মিনিস্ট্রি অফ ক্যাবিনেট রয়েছে বা মন্ত্রী পরিষদ রয়েছে, সে কি করবে, সে একটা রিটেন জমা করবে কাকে, রাষ্ট্রপতির কাছে, যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হোক, এবং রাষ্ট্রপতি সেই ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করবে এবং সেটা পার্লামেন্টে 1 মাসের মধ্যে অনুমোদন পেতে হবে। কত মাসের মধ্যে? 1 মাস। ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে 1 মাস। কিন্তু কিন্তু এই ফিনান্সিয়াল ইমার্জেন্সি বলো বা স্টেট ইমার্জেন্সি বলো, সেগুলো সবগুলো কিন্তু 2 মাসের মধ্যে অনুমোদন পেতে হবে। মনে থাকবে? তাহলে ন্যাশনাল ইমার্জেন্সির সঙ্গে স্টেট ইমার্জেন্সির মধ্যে পার্থক্য কি? ন্যাশনাল ইমার্জেন্সি 1 মাসের মধ্যে অনুমোদন পেতে হবে, আর স্টেট ইমার্জেন্সি 2 মাসের মধ্যে সেটাকে উভয় কক্ষ, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, দুটো কক্ষতেই কিন্তু অনুমোদন পেতে হবে। দেখা গেল যখন অনুমোদনের সময় এসেছে, যদি লোকসভা না থাকে, সেই টাইমে যদি লোকসভা না থাকে, সেক্ষেত্রে কি হবে, নতুন লোকসভা গঠনের পর 30 দিনের মধ্যে অনুমোদন পেতে হবে। আর সেই সময় মানে রাজ্যসভা যদি অনুমোদন দিয়ে দেয়, তাহলে সেটা কন্টিনিউ হবে। রাজ্যসভা অনুমোদন দিয়ে দিল মানে কি, কন্টিনিউ হবে। তারপর যখন লোকসভা অনুমোদন দেবে, 30 দিনের মধ্যে সেটা একদম কন্টিনিউ হতে থাকলো। আর যদি 30 দিনের মধ্যে অনুমোদন না দেয়, তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবার চলে আসি ডিউরেশন। বলছে ডিউরেশনটা কি, সংসদের অনুমোদন পেলে রাষ্ট্রপতি শাসন 6 মাস পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি শাসন কতদিন চলবে? 6 মাস পর্যন্ত চলবে। প্রতি 6 মাস অন্তর সংসদের অনুমোদন নিয়ে বাড়ানো যাবে। প্রতি 6 মাস অন্তর কিন্তু সংসদের অনুমোদন প্রয়োজন রয়েছে, সর্বোচ্চ 3 বছর বাড়ানো যাবে। তাহলে আমরা এর আগের দিন পড়েছিলাম ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে কি হবে, সেটাও কিন্তু 6 মাস অন্তর, সেটাও কিন্তু 6 মাস অন্তর চলবে। আবার কি হবে, পার্লামেন্টের অনুমোদন পেলে সেটা কিন্তু আনলিমিটেড চলতে থাকবে, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কিন্তু স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে কি বলছে, 6 মাস করে অনুমোদন নিতে হবে এবং সেটা ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত চলবে। বোঝা গেল? ম্যাক্সিমাম 3 বছর। এবার কি বলছে, 1 বছরের বেশি যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে দুটি শর্ত আছে। এখানে 1 বছরের বেশি মানে কি, ধরো ধরো এখন কি করা হলো, 2025 সাল, এটা হচ্ছে 2025 সাল, 2025 সালের জানুয়ারি মাস, এটা হচ্ছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে কি করা হলো, স্টেট ইমার্জেন্সি ঘোষণা করা হলো, স্টেট ইমার্জেন্সি ঘোষণা করা হলো। তাহলে ঠিক 6 মাস, ঠিক 6 মাস মানে কি, জুন মাসে 31 তারিখ বা 30 তারিখে কি হলো, সেটা শেষ হয়ে গেল টেনিওর। তারপরে কি করলো, পার্লামেন্ট সেটাকে আবার অনুমোদন দিল। তাহলে কি হলো, জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আবার চালু হলো, জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আবার চালু হয়ে গেল, আবার 6 মাস। তাহলে কি হলো, টোটাল 1 বছর, প্রথম 6 মাস, তারপরের 6 মাস 1 বছর। কিন্তু এবার যদি আবার বাড়াতে চায়, আরো 6 মাস যদি বাড়াতে চায়,
সেক্ষেত্রে আরো দুটি শর্ত লাগবে। কি কি? যদি 6 মাসের বেশি বাড়াতে চায়, মানে 1 বছরের বেশি বাড়াতে চায়, তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি চলতে হবে। সে রাজ্যে হতে পারে বা দেশে, হতে পারে রাজ্য বা হতে পারে দেশের ন্যাশনাল ইমার্জেন্সি চলতে হবে। শুধুমাত্র ন্যাশনাল ইমার্জেন্সি চলাকালীনই কিন্তু রাষ্ট্রপতি শাসন 1 বছরের বেশি করা যাবে। 2 নম্বর বলছে, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জানাবে যে এখন নির্বাচন করা সম্ভব হচ্ছে না, এখন আমরা নির্বাচন করতে পারছি না, তাই ন্যাশনাল ইমার্জেন্সি কন্টিনিউ করা হোক। এই দুটো শর্ত যদি ফুলফিল করে তবে কিন্তু কি হবে, 1 বছরের ওপরে চালু হবে। মনে থাকবে? তারপর দেখো, এবার দেখবো কি অনুমোদন পাওয়ার কথা। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে কি হয়েছিল, যে সিম্পল মেজরিটি নয়, স্পেশাল 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 মেজরিটি প্রয়োজন। স্পেশাল মেজরিটি মানে কি স্যার? স্পেশাল মেজরিটি কথার অর্থ হচ্ছে টোটাল সদস্য, টোটাল যতগুলো মেম্বার রয়েছে পার্লামেন্টের তার অর্ধেকের বেশি, তার অর্ধেকের বেশি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যতজন টোটাল মেম্বার উপস্থিত থাকবে এবং ভোট দেবে তার 2/3 ভোট পেতে হবে, সেটাকে বলছে স্পেশাল মেজরিটি। কিন্তু স্টেট মেজরিটির ক্ষেত্রে কি প্রয়োজন? সিম্পল মেজরিটি প্রয়োজন। কি বললাম? স্পেশাল মেজরিটির প্রয়োজন নয়। রাষ্ট্রপতির শাসনের ক্ষেত্রে সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে কি? উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা। দেখা গেল সেই দিন উপস্থিত রয়েছে 250 জন মেম্বার। এই 250 জনকে অর্ধেক করলে হচ্ছে 125 জন। 125 জন মিনিমাম 126 জন যদি সাপোর্ট করে তাহলে কিন্তু ইমার্জেন্সি ঘোষণা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি বলছে? উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠতা, মানে একজন বেশি হলেই হয়ে যাবে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার চলে আসি রিভোকেশন। রিভোকেশন কথার অর্থ হচ্ছে প্রত্যাহার। রাষ্ট্রপতি যে কোনো সময়ে নতুন একটা ঘোষণার মাধ্যমে রাষ্ট্রপতির শাসনকে ক্যান্সেল করতে পারে। এক্ষেত্রে কিন্তু সংসদের অনুমোদন প্রয়োজন পড়ে না। কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে সংসদ একটি রেজুলেশন পাস করে ন্যাশনাল ইমার্জেন্সিকে ক্যান্সেল করতে পারে। এবার রাষ্ট্রপতির শাসনের ফলাফল কি হবে দেখে নিই। রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্য সরকারের ক্ষমতা গ্রহণ। রাজ্য সরকারের ক্ষমতা গ্রহণ কি হবে? রাষ্ট্রপতি রাজ্য সরকারের সমস্ত কার্যাবলী নিজের হাতে নিয়ে নেবে। তাহলে এই হচ্ছে কোনো একটি রাজ্যে যদি রাষ্ট্রপতির শাসন জারি হয়, সেই রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কার হাতে থাকবে? সেই রাজ্যের সমস্ত ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে। এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের মন্ত্রিসভা বরখাস্ত করা হবে। অর্থাৎ কি বললাম? রাজ্যের মন্ত্রিসভা সেটাকে কি করা হবে? মানে বরখাস্ত করা হবে, ডিসলভ করা হবে, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রিকে ক্যান্সেল করা হবে। এবং রাজ্যের প্রশাসন কার হাতে চলে যাবে? রাজ্যের প্রশাসন ক্ষমতা গভর্নরের হাতে পরিচালিত হবে। গভর্নর রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করবেন। তাকে সাহায্য করবেন কে? চিফ সেক্রেটারি অব দ্য রাজ্য, রাজ্যের চিফ সেক্রেটারি এবং রাষ্ট্রপতি নিযুক্ত কোনো অ্যাডভাইজার, তারা কিন্তু গভর্নরকে সাহায্য করবে। আর বিধানসভার ক্ষমতা কার হাতে চলে যাবে? বিধানসভার ক্ষমতা চলে যাবে আমাদের কার হাতে? পার্লামেন্টের হাতে। তাহলে বিধানসভার ক্ষমতা চলে যাবে, রাজ্য বিধানসভার ক্ষমতা চলে যাবে সংসদ বা পার্লামেন্টের হাতে চলে যাবে। রাজ্যের আইন, রাজ্যের আইন সংসদ তৈরি করবে। আমাদের রাজ্যের যে বিভিন্ন আইন, সে আইনকে তৈরি করবে তখন পার্লামেন্ট তৈরি করবে। রাজ্যের বাজেটও কিন্তু পার্লামেন্ট তৈরি করবে। মনে থাকবে, রাজ্যের বাজেট তৈরি করে কে? রাজ্যের বাজেট তৈরি করে রাজ্যের বিধানসভা। কিন্তু রাজ্যে ইমার্জেন্সি চলাকালীন সেই বাজেট তৈরি করবে কে? রাজ্যের পার্লামেন্ট। রাজ্য বিধানসভার অবস্থা, রাজ্য বিধানসভাকে সাসপেন্ড বা অ্যানিমেশন করতে পারবেন অথবা ভেঙে দিতে পারবেন। তাহলে রাষ্ট্রপতি চাইলে রাজ্যের বিধানসভাকে সাসপেন্ড করতে পারবেন বা ডিসলভ করতে পারবেন। এই দুটির মধ্যে পার্থক্য আছে।
সাসপেন্ড কথার অর্থ হচ্ছে সাময়িকভাবে কি করা, স্থগিত করা, কাজকে সাময়িকভাবে স্থগিত করা। আর ডিসলভ কথার অর্থ হচ্ছে ভেঙে দেওয়া, মানে মন্ত্রী পদ নষ্ট করে দেওয়া, আবার নতুন করে ভোট করতে হবে। এবং রাজ্যের সমস্ত আইন বাজেট সংসদের মাধ্যমে পরিচালিত হবে। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, রাজ্য আইন প্রণয়নের ব্যবস্থা। যদি রাজ্য বিধানসভা ভেঙে যায় বা স্থগিত থাকে, তখন সংসদ রাজ্যের আইন তৈরি করার ক্ষমতা থাকে, রাষ্ট্রপতি বা অন্য কোনো কর্তৃপক্ষকে দিতে পারে। তাহলে কি বললাম, কি বলছে এখানে, যে এই যে ক্ষমতা, ধরো রাজ্য বিধানসভা ভেঙে গেল, তাহলে রাজ্য পরিচালনা করার ক্ষমতা কার থাকবে, রাজ্য পরিচালনা করার ক্ষমতা থাকছে আমাদের পার্লামেন্টের হাতে। তো পার্লামেন্ট যদি মনে করে এই ক্ষমতাটা আমি রাষ্ট্রপতিকে দেব, সেটাও করতে পারে, বা কোনো একটা কর্তৃপক্ষকে দেব, সেটাও কিন্তু করতে পারে। এবার চলে সে অর্থ ব্যয়। বলছে রাষ্ট্রপতি রাজ্যের কনসোলিডেট ফান্ড ব্যবহার করতে পারেন। অর্থাৎ যদি কোনো স্টেট ইমার্জেন্সি চলে, সেক্ষেত্রে রাজ্য সরকারের যে কনসোলিডেট ফান্ড, আমরা এগুলো নিয়ে পড়বো, রাজ্যের কনসোলিডেট ফান্ড ব্যবহার করবে কি, রাজ্যের কনসোলিডেট ফান্ড ব্যবহার করবে রাজ্য, মানে রাজ্যের দেশের রাষ্ট্রপতি। সেক্ষেত্রে পরে কিন্তু সংসদের অনুমোদন নিতে হবে। এছাড়াও কি করতে পারে, ধরে নিলাম যে পার্লামেন্টের কোনো অধিবেশন চলছে না, পার্লামেন্টের কোনো সেশন চলছে না, তখন কি করতে পারে, রাষ্ট্রপতি একটা ওয়ার্ডিনেন্স জারি করতে পারে। আর্টিকেল 1, 2, 1, 2, 3 অনুযায়ী রাষ্ট্রপতি ওয়ার্ডিনেন্স জারি করবে। এগুলো আমরা কিন্তু রাষ্ট্রপতির ক্লাসে পড়বো। তাহলে কি বলছে, রাষ্ট্রপতি ওয়ার্ডিনেন্স জারি করতে পারেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, এবার দেখো কোনো কোনো একটা রাজ্যে ধরো রাষ্ট্রপতি শাসন চালু আছে আছে সে রাষ্ট্রপতির শাসন চলাকালীন সময় সংসদ বা পার্লামেন্ট বা রাষ্ট্রপতি যে আইনগুলো তৈরি করবে, রাষ্ট্রপতির শাসন শেষ হলেও সেগুলো কিন্তু কার্যকর থাকবে। কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে সেগুলি 6 মাস পর অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু কিন্তু রাজ্য ইমার্জেন্সির ক্ষেত্রে সেগুলো কিন্তু কার্যকর থাকবে। তারপরে যখন রাজ্য বিধানসভা আবার তৈরি হবে, তো রাজ্য বিধানসভা চাইলে সেটিকে বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, বা সেটি চালিয়ে যেতে পারে। কিন্তু রাষ্ট্রপতির শাসন জারি করার সময় হাইকোর্টের কোনো ক্ষমতা রাষ্ট্রপতি বা পার্লামেন্ট নিজের হাতে নিতে পারবে না। কি বললাম, রাষ্ট্রপতি শাসন চলাকালীন সময়ে হাইকোর্ট হাইকোর্টের কোনো ক্ষমতা রাষ্ট্রপতি বলো বা পার্লামেন্ট কেউ কিন্তু নিজের দখলে নিতে পারবে না। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। 1955 সালে 1955 সাল থেকে এখনো পর্যন্ত 125 বারের বেশি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আর্টিকেল 356 ভারতীয় সংবিধানের সব থেকে বিতর্কিত ও সমালোচিত ধারা। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে যে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলটি সব থেকে বেশি বিতর্কিত, সেটা আনসার হবে আর্টিকেল 356। আর্টিকেল 356 হচ্ছে সব থেকে বেশি বিতর্কিত, মনে রাখতে হবে। দেখো, এবার আমরা একটু পার্থক্য দেখব। এটা কি দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি, আর একটা কি পাবো আমরা, একটা পাবো ন্যাশনাল ইমার্জেন্সি পাবো, আর একটা পাবো আমরা প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি। এই দুটো ইমার্জেন্সির মধ্যে পার্থক্য। এটা ন্যাশনাল ইমার্জেন্সি 352, প্রেসিডেন্ট 356। ঘোষণার কারণ তিনটি: যুদ্ধ, বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ। আর প্রেসিডেন্টস রুল, যে যদি কোনো রাজ্য সংবিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করতে অক্ষম হয়। রাজ্য সরকার, ন্যাশনাল ইমার্জেন্সির সময় রাজ্য সরকার তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারে, কিন্তু প্রেসিডেন্ট রুলসের সময়, প্রেসিডেন্ট ইমার্জেন্সির ক্ষেত্রে রাজ্য সরকার তার মন্ত্রিসভা বরখাস্ত হয়ে যায়, বিধানসভা স্থগিত হয়ে যায় বা ভেঙে যায়। কেন্দ্রের ক্ষমতা, ন্যাশনাল ইমার্জেন্সির সময় কেন্দ্রীয় সরকার একটু আলাদা ক্ষমতা পায় রাজ্যের ওপরে আইন প্রণয়ন করার জন্য, কিন্তু রাজ্য ইমার্জেন্সির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সমস্ত আইন প্রণয়ন করে। ঠিক আছে, এগুলো তাহলে একটু দেখে রাখবে। এটা কি বলছে, মেয়াদ দেখো 6 মাস অন্তর মেয়াদ হবে, এবং সেটা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। আর এক্ষেত্রে ম্যাক্সিমাম 3 বছর। আবার এখানে বলছে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে স্পেশাল মেজরিটি লাগবে, আর এখানে সিম্পল মেজরিটি লাগবে। মৌলিক অধিকার, এক্ষেত্রে ন্যাশনাল ইমার্জেন্সির জন্য মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলবে শুধুমাত্র আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটোকে কিন্তু সাসপেন্ড করা যাবে না। 359 নাম্বার আর্টিকেল অনুযায়ী আর্টিকেল 20 এবং আর্টিকেল 21কে সাসপেন্ড করা যাবে না। কিন্তু স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে মৌলিক অধিকারের উপর কোনো রকম প্রভাব পড়ে না। তাহলে এই মেন পয়েন্টগুলো একটু মনে রাখবে। তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল 1951 সালে
পাঞ্জাব, 1951 সালে পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। এখান থেকে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবে, ভারতের মণিপুর, ভারতের হচ্ছে কি মণিপুর, মণিপুর রাজ্যে, ভারতের মণিপুর রাজ্যে সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তাহলে এখানে এই পয়েন্টটা লিখে রাখো, মণিপুর রাজ্যে সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আর পশ্চিমবঙ্গে মণিপুরের টোটাল হচ্ছে 11 বার, 11 বার। আর পশ্চিমবঙ্গে কতবার? পশ্চিমবঙ্গে হচ্ছে টোটাল 5 বার জারি হয়েছে। প্রথমবার কবে হয়েছিল? প্রথমবার হয়েছিল 1962 সালে। 1962 সালে প্রথমবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো, এবার দেখো যে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলকে ডেড লেটার বলেছেন? এটা হচ্ছে কি বি আর আম্বেদকর। আম্বেদকর আর্টিকেল 356-কে বলেছেন এই আর্টিকেল 356 হচ্ছে ডেড লেটার। মানে ডেড লেটার মানে কি? এটা পড়েই থাকবে, এটা কোনোদিন ব্যবহার হবে না। ডক্টর বি আর আম্বেদকর মনে করেছিলেন এই যে আর্টিকেল 356 এটা কিন্তু কখনো আমাদের দেশে প্রয়োজন পড়বে না। কিন্তু বাস্তব পরিস্থিতি কি হলো, বি আর আম্বেদকর যখন মারা গেলেন, ডক্টর বি আর আম্বেদকর আর নেই, কিন্তু রাজনীতিতে এই আর্টিকেলটি সব থেকে বেশি ব্যবহার হয়েছে। বোঝা গেল? কিন্তু বাস্তবে পুরোটাই উল্টো হয়ে গেছে। দেখো, বলছে ভারতীয় সংবিধান 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আদালতের বিচারাধীন হতে পারে। মানে রাষ্ট্রপতির শাসন সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলে যেতে পারে। যদি কোনো রাজ্য সরকার মনে করে যে রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য উপযুক্ত কারণ নেই, সে কিন্তু সুপ্রিম কোর্টে বিচার করতে পারেন। এছাড়াও বোম্বে কেস 1944-এ এটা কিন্তু বলা হয়েছে, বোম্বে কেস 1944-এ এটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে রাষ্ট্রপতির শাসন অবশ্যই সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনতে পারে। এগুলো কিন্তু অনেক ডিটেলসে, এগুলো WBCS পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।